লাস্ট করেছিলাম মনে হয় অ্যালকেন না, অ্যালকেনের প্রস্তুতি, তারপর তাদের যে বিক্রিয়া এগুলো। তো অ্যালকেনের ক্ষেত্রে প্রস্তুতি বিক্রিয়া সমূহ ইম্পর্টেন্ট ছিল, আর বিক্রিয়াগুলো কি এত ইম্পর্টেন্ট ছিল না। তাহলে আজকে লিখো অ্যালকিন। অ্যালকিন তো অ্যালকিনের সাধারণ সংকেত, তাদের যে সাধারণ সংকেত CnH2n, কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ। তারপর তাদেরকে কি বলা হয়? অ্যালকিনকে অলিপিন বলা হয়। অলিপিন বলা হয়। অলিপিন বলা হয়। অ্যালকিনকে অলিপিন বলা হয়। মাঝে মধ্যে প্রশ্নে আসতে দেখা যায় অ্যালকিনকে অলিপিন বলা হয় কেন? অ্যালকিন থেকে তেল উৎপন্ন হয় বলে, বা অ্যালকিন থেকে তেল উৎপাদন করা হয়, হ্যাঁ, তেল উৎপাদন করা হয় বলে তাদেরকে কি বলা হয়? অ্যালকিন, অলিপিন বলা হয়। সো প্রথমে লিখো প্রস্তুতির বিক্রিয়া সমূহ বা অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি নাম্বার 1, এক নাম্বার লিখো অ্যালকোহল থেকে প্রস্তুতি। অ্যালকোহল থেকে প্রস্তুতি নাম্বার 1, অ্যালকোহল থেকে প্রস্তুতি। লিখো অ্যালকোহলকে নাম্বার 1 হচ্ছে অ্যালকোহল থেকে প্রস্তুতি। অ্যালকোহল হতে প্রস্তুতি। অ্যালকোহলকে আমি সংক্ষেপে লিখলাম, অ্যালকোহলকে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের সাহায্যে নিরুডন করলে অ্যালকিন উৎপন্ন হয়। অ্যালকিন উৎপন্ন হয়। অ্যালকিন উৎপন্ন হয়। সো আমরা একটা বিক্রিয়া দিয়ে দিই, নাম CH3, তারপর CH2OH। এর আরেকটি নাম রয়েছে, নাম কি বলতো? বক্সাইড বলা হয়। বক্সাইড বলা হয়। এটি একটি শক্তিশালী নিরোধক হিসেবে কাজ করে। এখন নিরোধকের কাজ কি বলতো? নিরোধকের কাজ হচ্ছে উক্ত নিরোধকটি যে যৌগের সাথে যুক্ত হবে সেই যৌগ থেকে 1 মোল পানি বের করে দিয়ে, তার কাজ হচ্ছে কি যার সাথে যুক্ত হয় তার থেকে কি পানি বের করে দেয়া। তো এর সাথে যদি আমরা নিরোধক অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড যুক্ত করি, তাহলে এর কাজ হচ্ছে কি পানি বের করে দেয়া। আর আমরা জানি পানিকে যদি ভেঙে ফেলা হয় H2O, কি পাওয়া যায়? H+, তারপর হচ্ছে কি OH-। তাহলে এখানে কি OH- ছিল, আর 1 গুণ পানি বের হওয়ার জন্য আর কি লাগবে? হাইড্রোজেন লাগবে। তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড যখন হচ্ছে এই লকে সংযুক্ত করা হয় বা নির্জন করা হয়, তাহলে এই অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডটা এখান থেকে 1 গুণ পানি বের করে দিবে, OH যাবে এখান থেকে, এবং এই OH মূলকটি যে কার্বনের সাথে যুক্ত তার পার্শ্ববর্তী যে কার্বনটি, ওখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH মিলে কি হবে? পানি। তাহলে এখানে দিলাম পানি। পানি উৎপন্ন হবে, এবং এখানে হাইড্রোজেন থাকবে কয়টি? 2টি। এখানে কয়টি? 2টি।
তারপর হয়ে যায় অ্যালকিন। CH2 ডাবল বন্ড CH2 হয়ে যায়। কার্বনের হাত ব্যালেন্স করো, যদি সিঙ্গেল বন্ড দিয়ে দিই তখন কি হবে? তাহলে কার্বনের কয়টি হাত এখন? 3টি না? এই অবস্থায় 3টি। তাহলে কার্বনের হাত ফিল আপ করার জন্য, দ্যাট মিন্স কার্বনের যোজন ফিল আপ করার জন্য আরেকটি বন্ধন দিয়ে দিব, হয়ে যায় অ্যালকিন। এর নাম কি বলতো? ইথিন না? এটা হচ্ছে ইথিন। সো দেখো আরেকবার, OH যে কার্বনের সাথে যুক্ত হয় তার পার্শ্ববর্তী কার্বন থেকে একটি হাইড্রোজেন নিয়ে পানি গঠন করবে, পানি। তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে হাইড্রোজেন আছে কয়টি? 2টি, তাহলে CH2। তারপর এখানে কত? আবার CH2। যদি সিঙ্গেল বন্ড দিয়ে দিই তখন কার্বনের কয়টি হাত দেখো? সিঙ্গেল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন মিলে কার্বনের ইন টোটাল কয়টি হাত? 4টি হাত। তাহলে এখানে একটা ডাবল বন্ড দিতে হবে আবার, এখানে 2 3 4, 2 3 4, তাহলে 4টি হয়ে যাবে অ্যালকিন। এরপর লিখো নাম্বার 2। নাম্বার 2 লিখো ডি হাইড্রো হ্যালোজিনেশন। ডিহাইড্রোহ্যালোজিনেশন বিক্রিয়ার সাহায্যে প্রস্তুতি, বিক্রিয়ার সাহায্যে প্রস্তুতি। ডিহাইড্রোহ্যালোজিনেশন বিক্রিয়ার সাহায্যে প্রস্তুতি। আমরা ডি কার্বক্সিলেশন বিক্রিয়া পড়ছিলাম না? কটায় পড়ছিলাম বলো? অ্যালকেন প্রস্তুতির সময় ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায়। তো উক্ত বিক্রিয়ায় মানে কি বিক্রিয়ক যৌগ হতে একটি কার্বন হ্রাস পায় বলে তাকে বলা হয় বিকার্বক্সিলেশন বিক্রিয়া। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডিয়াম কার্বনের নাকি না সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন। সো ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে একটা কার্বন হ্রাস পায়, ডিহাইড্রোজিনেশন মানে হচ্ছে একটা হাইড্রোজেন হ্রাস পাবে, আর ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে হচ্ছে এখানে হ্যালোজেন হ্রাস পাবে, হ্যালোজেন হ্রাস পাবে এবং হচ্ছে কি উৎপন্ন হবে অ্যালকিন। তাহলে এই পটাশিয়াম এবং এই হ্যালোজেন পরস্পর বিক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম হ্যালাইড, তারপর এখানে কি একটা হাইড্রোজেন আর এই OH মিলে কি হবে? পানি। আর এখানে CH আর CH আর CH এবং CH আর CH আর ব্যালেন্স করার জন্য আমরা এখানে ডাবল বন্ড দিয়ে দিলাম। এটা হচ্ছে বিক্রিয়া। আরেকটি বিক্রিয়া দিয়ে আমরা দেখো আমরা একটি স্পেসিফিক বিক্রিয়া দিয়ে দিই। ধরে নিলাম CH3, তারপর হচ্ছে CH2, তারপর দিলাম হচ্ছে Cl, তারপর এর সাথে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম। যুক্ত করার পর এই পটাশিয়াম এই ক্লোরিন যুক্ত হয়ে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড। এরপর OH মূলকটি, এই OH মূলকটি এই ক্লোরিনটা যে কার্বনের সাথে ছিল তার পার্শ্ববর্তী কার্বন থেকে একটি হাইড্রোজেন নিয়ে নিবে, নেওয়ার পর কি হবে? পানি হয়ে যাবে পানি। তারপর এখানে হাইড্রোজেন ছিল 2টি, তাহলে CH2 ব্যালেন্স হয়েছে? হয় নাই, তাহলে কত হবে? দিতে হবে এখানে আরেকটি বন্ড দিতে হবে, হয়ে গেল। এরপর নাম্বার 3 নাম্বার লিখো অ্যালকোহল হতে প্রস্তুতি।
লিখো এটা আরেকটা অ্যালকোহলের জারণ কার সাহায্যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাহায্যে অ্যালকোহলের জারণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাহায্যে সো এটাও কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু কি নিরোধক হিসেবে কাজ করে। একটু আগে আমরা কি লিখছিলাম বলো একটা নিরোধকের নাম অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, তার উপর নাম ছিল বক্সাইড। সো বক্সাইডের মতো গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি নিরোধক হিসেবে কাজ করে, এবং নিরোধক হচ্ছে কি তার কাজ হচ্ছে যার সাথে যুক্ত হয় ওইখান থেকে এক অণু পানি বের করে দেয়া, এক মোল পানি বের করে দিবে। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই, দিলাম CH3 CH2OH, নাম কি এর নাম ইথানল, এর নাম হচ্ছে ইথানল। সো এরপর আমরা কি করবো এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিব H2SO4 দেওয়ার পর ও কি করবে অ্যালকোহল থেকে এক মোল পানি বের করে দিবে, এই OH চলে যাবে আর এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে কি উৎপন্ন হবে পানি, তারপর প্লাস CH2 ডাবল বন্ড CH2 হয়ে যাবে একই। প্রথম আমরা যে বিক্রিয়াটি লিখেছিলাম এই বিক্রিয়ার সাথে এখানে সেম। এবং এই বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে কি লিখে নাও, এটা এই বিক্রিয়াটি কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটি সংঘটিত হয়। 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটি সংঘটিত হয়। হ্যাঁ হ্যাঁ কি কয় দেখা যায় না, স্পষ্ট করে বলো না কেন? তোমাকে আজকে কি সুন্দরী লাগছে, হাসতেছে কার তো হাসে তোমার। তো এরপর চলে যাও অ্যালকিন শনাক্তকরণ। অ্যালকিন শনাক্তকরণ এর আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয়। অসম্পৃক্ততার পরীক্ষা, জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয় এটাকে। মাঝে মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল ভাই প্রশ্ন করা হবে এইভাবে, তুমি কিভাবে বুঝবে, আমি তোমাকে একটা জৈব যৌগের স্যাম্পল দিলাম, তুমি কিভাবে বুঝবে সেটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। জৈব যৌগ মেইনলি দুই প্রকার ছিল না, একটা হচ্ছে কি সম্পৃক্ত, অপরটা হচ্ছে কি অসম্পৃক্ত। হ্যাঁ, মুক্ত শিকল বদ্ধ শিকল, তাহলে মুক্ত শিকলকে দুইভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে সম্পৃক্ত, অপরটা হচ্ছে কি অসম্পৃক্ত। এখন সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন অথবা ডাবল বন্ধন হয় এটা কি অসম্পৃক্ত, আর সম্পৃক্ত হচ্ছে যদি একক বন্ধন হয়। তাহলে এখানে অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন কত বন্ধন বলো, অসম্পৃক্ত আর কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, যাই হোক এক বন্ধন থাকবে না, দ্বিবন্ধন থাকবে অথবা হচ্ছে কি ত্রিবন্ধন থাকবে। সো কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ধনে থাকবে, যদি থাকে তাকে বলা হচ্ছে কি সম্পৃক্ত, আর যদি কার্বন কার্বন ডাবল বন্ড অথবা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তখন থাকে হচ্ছে অসম্পৃক্ত। সুতরাং অ্যালকিনের শনাক্তকরণ পরীক্ষা যে কটা,
আর জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা হচ্ছে একই কথা। এই পরীক্ষাটি তোমাদের ক্লাস 9 ইয়েতে ছিল রসায়ন বিজ্ঞান বইয়ে। তো আমরা মূলত এই পরীক্ষাটি 2 ধাপে সম্পন্ন করি বা 2টা প্রক্রিয়ায় আমরা পরীক্ষা করতে পারি। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আরেকটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। এখন ব্রোমিন দ্রবণ পরীক্ষা কি, জৈব যৌগের যে স্যাম্পলটা দেওয়া হয় তার মধ্যে যদি আমরা কয়েক ফোঁটা লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করি, যোগ করার পর যদি ঝাঁকায়, যদি মিশ্রণটিকে ঝাঁকায়, সেক্ষেত্রে ব্রোমিনের যে লাল বর্ণটি ওটা কি ডিসকালার হয়ে যায়, বর্ণহীন হবে। যদি বর্ণহীন হয় তখন সেটি হবে অ্যালকিন। আর যদি বর্ণহীন না হয়, লাল বর্ণের ব্রোমিন যোগ করার পর লাল বর্ণ যদি থেকে যায়, তখন সেটা কি হবে সম্পৃক্ত। আর লাল বর্ণটি যখন কি বর্ণহীন হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত। হ্যাঁ, তো সিমিলারলি যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ যুক্ত করা হয়, এটা কিন্তু শক্তিশালী একটি জারক। এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ যুক্ত করে যে পরীক্ষাটি সম্পন্ন করা হয় তাকে বলা হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা। তাহলে এর কালারটা হচ্ছে বেগুনি বর্ণের মনে হয় নাকি যা গোলাপি বর্ণের, বুঝলে গেছি কালারটা। কালারটা আছে এখানে, হ্যাঁ ঠিকই আছে, গোলাপি বর্ণের। সো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর কালারটা হচ্ছে কি গোলাপি বর্ণের। তাহলে গোলাপি বর্ণের কয়েক ফোঁটা যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যুক্ত করা হয়, ঝাঁকালে গোলাপি বর্ণটা কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যায়। যখন বর্ণহীন হবে তখন বুঝবো আমরা সেটি ছিল হচ্ছে আমাদের অ্যালকিন আর বা অসম্পৃক্ত। আর যদি মানে কি কালারটা থেকেই যায়, গোলাপি বর্ণটা থেকেই যায়, তখন হচ্ছে কি এটা হবে অ্যালকিন ছাড়া অন্য মানে কি অ্যালকেন, ওটা সম্পৃক্ত বলা হবে। সো এবার লিখো প্রথমে নাম্বার 1 ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো আমি যে কোনো একটা অ্যালকিন দিয়ে দিলাম, CH3 ডাবল বন্ড CH2, সরি CH2 ডাবল বন্ড হচ্ছে CH2। এর মধ্যে আমরা কি করব, Br2 যুক্ত করব ব্রোমিন। এর কালারটা কি লালে লাল, লাল লাল বর্ণের ব্রোমিন যখন হচ্ছে যুক্ত করা হয়, যুক্ত করার পর আমরা ঝাঁকাবো, ঝাঁকানোর পর এখানে উৎপন্ন হয় CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে Br, এখানে হচ্ছে কি Br। উৎপন্ন যৌগটি কি হয়ে যাবে, এটা বর্ণহীন হয়ে যাবে, বর্ণহীন। যদি বর্ণহীন হয় তখন বুঝে নিব হচ্ছে কি সেটি ছিল অসম্পৃক্ত যৌগ বা অ্যালকিন। আর যদি বর্ণহীন না হয়, মানে কি লাল কালার থেকে যায়, তাহলে কি হবে সম্পৃক্ত হবে। তাহলে আমরা কিভাবে লিখবো এটা, যদি আসি যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আমরা কি করব, জৈব যৌগের স্যাম্পলের মধ্যে যদি কয়েক ফোঁটা লাল বর্ণের ব্রোমিন যুক্ত করা হয়, যুক্ত করার পর যদি দ্রবণকে দেখানো হয়, তাহলে দেখালে ব্রোমিনের লাল বর্ণটি কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। যদি বর্ণহীন যৌগ উৎপন্ন হয়, সেক্ষেত্রে বিক্রিয়কটি বা জৈব যৌগটি কি হবে, অ্যালকিন। আর যদি বর্ণ থেকে যায় তখন কি হবে, অ্যালকিন নয় বা অন্য যে কোনো একটি যৌগ হবে। সো এর হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। নাম্বার 2 লিখো বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা, হ্যাঁ যদি বর্ণহীন হয়, অসম্পৃক্ত বা অ্যালকিন। বর্ণহীন হলে কি হবে, অ্যালকিনে, যেটা অ্যালকিন, এটা অ্যালকিন না। আর যদি বর্ণ থেকে যায়, এটা কি লাল বর্ণ না, যদি লাল থেকে যায় তখন কি হবে, অ্যালকিন হবে না, অন্য যে কোনো একটি যৌগ হবে। বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষার ক্ষেত্রে একই, আমরা একটি অ্যালকিন দিয়ে নিব এখানে, অ্যালকিন। আর এই অ্যালকিনের মধ্যে আমরা কি কি যুক্ত করবো দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটি কি শক্তিশালী জারক হিসেবে কাজ করে। তো জারকের একটি অন্যতম কাজ হচ্ছে কি জায়মান অক্সিজেন কি করা, উৎপন্ন করা না, জায়মান অক্সিজেন উৎপন্ন করবে। তো এবার তাহলে এখানে পানি দিয়ে দাও, আদ্র বিশ্লেষণ করতে হবে আবার পানির মধ্যে। আর এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের
একটি অন্যতম কাজ হচ্ছে কি জায়মান অক্সিজেন তৈরি করা, জায়মান অক্সিজেন, এটাকে বলা হয় জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেন, এই জুনান বলো তো নরমাল অক্সিজেন এবং জায়মান অক্সিজেনের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কোনটা উত্তেজিত অবস্থা আর এটা নরমাল অবস্থায়, মানে ও শান্ত শিষ্ট ভদ্র আর কি যাবতীয়, ও কিন্তু কি একটু হ্যাঁ কি বলো। তো যাই হোক দেখো যে অ্যালকিনকে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে জারিত করা হবে, আর্দ্র বিশ্লেষণ করা হবে, আর্দ্র বিশ্লেষণ মানে কি এখানে পানি যোগ করা আর কি, হ্যাঁ, যখন আর্দ্র বিশ্লেষণ করা হবে কার সাহায্যে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে, তখন কি হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে একটি জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। আর এই যেহেতু খুবই উত্তেজিত অবস্থা থাকে, হ্যাঁ, ও খুব সক্রিয়, ওর কি হয় এই জায়মান অক্সিজেনটি এর লগে যুক্ত হবে পানির সাথে। তাহলে পানির মধ্যে হাইড্রোজেন দুটি, অক্সিজেন কয়টি? একটি। তাহলে ভেঙে গিয়ে তাকে ভেঙে ফেলে OH2 দুটি হচ্ছে কি OH মাইনাস আয়নে পরিণত হবে, দুটি OH, এই যে অক্সিজেন দুটি, এখানে একটি, এখানে একটি, দুটি, আর হাইড্রোজেন কয়টি? দুটি। তাহলে দুটি হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয় এবং দুটি হাইড্রোক্সাইড এর লগে যুক্ত হয়, CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা OH, এখানে একটা OH উৎপন্ন হয়। এটা কি হবে? বর্ণহীন। আর এটা হচ্ছে কি কালারটা একটু লিখে দাও এখানে, গোলাপি, এটা ছিল গোলাপি বর্ণের, আর এটা কি হবে? বর্ণহীন হবে, এটা হচ্ছে বর্ণহীন। যদি বর্ণহীন হয় তার কি অ্যালকিন, আর বর্ণহীন না হলে অ্যালকিন নয়। এবার দেখো যদি বলা হয় জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষাটি লিখো, বা একটা যৌগতে থাকবে CN, এই একটি যৌগ যার সাধারণ সংকেত কত? CnH2n, তাহলে বুঝে নিব এটা কি একটি অ্যালকিন। তাহলে এই যৌগটি শনাক্তকরণ করার জন্য দুটি পরীক্ষা কি লিখো, সেক্ষেত্রে দুটি পরীক্ষা, একটা হচ্ছে কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আরেকটা হচ্ছে কি বেয়ার পরীক্ষা। তাহলে আমরা লিখে দিব এই যৌগের মধ্যে বা জৈব যৌগের মধ্যে বা অ্যালকিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যুক্ত করে ঝাঁকালে তাহলে কি নতুন যে যৌগটি উৎপন্ন হয় সেটি কি হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। যদি বর্ণহীন হয় তবে সেটি কি অ্যালকিন, আর যদি বর্ণহীন না হলে অন্য যে কোনো একটি যৌগ। তাহলে বিক্রিয়াটি হচ্ছে অ্যালকিন যে কোনো একটি যৌগটি দিব, তারপর ব্রোমিন দিব, লালে লাল, আর এখান থেকে দুটি মুক্তমূলক উৎপন্ন হবে, ব্রোমিন এর লগে একটা, এর লগে একটা, এর নাম কি বলো তাহলে? এর নাম কি? 1,2-dibromoethane, 1,2-dibromoethane। নেক্সট ওয়ান। সো বেয়ার পরীক্ষার ক্ষেত্রে অ্যালকিনের সাথে অ্যালকিনকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে কি করা হয়? আর্দ্র বিশ্লেষণ করা হয়। পানি যোগ করে মানে হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ করা। তাহলে অ্যালকিনকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে আর্দ্র বিশ্লেষণ করা হয় তবে এটা কি বর্ণের ছিল? গোলাপি বর্ণের। হ্যাঁ, গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। মানে উৎপন্ন যৌগটি কি হয়ে যাবে? বর্ণহীন হয়ে যাবে। যদি বর্ণহীন হয় তবে কি অ্যালকিন, আর বর্ণহীন না হলে অ্যালকিন নয়, অন্য যে কোনো একটি যৌগ। তাহলে বিক্রিয়াটি হচ্ছে এরকম, অ্যালকিন একটি যৌগ দিব, তারপর পানির সাথে মানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যে জায়মান অক্সিজেনটি উৎপন্ন হয় তার সাথে যুক্ত হয়ে OH আয়ন উৎপন্ন করে। কয়টি? দুটি। তাহলে এই কার্বনের সাথে একটি, এই কার্বনের সাথে একটি OH যুক্ত হবে, OH। এর নাম কি বলতো? ইট 1,2-diol নাকি ইট 1,2-diol। এর একটি বাণিজ্যিক নাম রয়েছে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, নবীটিকের জন্য। এর নাম হচ্ছে গ্লাইকল বলা, নিম্নের কোটি গ্লাইকলের সংকেত, এটাকে বলা হচ্ছে গ্লাইকল। লিখো, এটা আর বলতে হয় না, কি লিখো, জায়গা নাই, হাতের তালুর মধ্যে লিখো।
জায়গা না থাকলে নিম্নের কোনটি গ্লাইকলের সংকেত, তাহলে হবে এরকম, এভাবে দেওয়া থাকবে CH2OH, তারপর CH2OH, এটা হচ্ছে গ্লাইকলের সংকেত যদি আমরা নরমাল আকারে লিখি। আর হচ্ছে আমাদের কি প্রাথমিক আকার। এটা হলো অ্যালকিনের শনাক্তকরণ। নেক্সট লিখো অ্যালকিনের বিক্রিয়া সমূহ। অ্যালকিনের বিক্রিয়া সমূহ। অ্যালকিনের অনেকগুলো বিক্রিয়া রয়েছে, তার মধ্যে দুটি বিক্রিয়া বেশি ইম্পর্টেন্ট। সো প্রথম যে বিক্রিয়াটি নাম্বার 1, এক নাম্বার বিক্রিয়া, তার নাম হচ্ছে ওজোনীকরণ বিক্রিয়া। ওজোনীকরণ বিক্রিয়া। ওজোনীকরণ বিক্রিয়া। লিখো সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে ওজোনের সাথে, ওজোনের সাথে অ্যালকিন, অ্যালকিনের বিক্রিয়ায় ওজোনের সাথে অ্যালকিনের বিক্রিয়ায়, অ্যালকিনের বিক্রিয়ায় লিখো কার্বনিল যৌগ উৎপন্ন করে। কার্বনিল যৌগ উৎপন্ন করে। কার্বনিল যৌগ উৎপন্ন করে। কার্বনিল যৌগ উৎপন্ন করে বাড়ি। তাহলে এই বিক্রিয়াকে, এই বিক্রিয়াকে ওজোনীকরণ বিক্রিয়া বলা হয়। ওজোনীকরণ বিক্রিয়া বলা হয়। ওজোনীকরণ বিক্রিয়া বলা হয়। পাঁচ হচ্ছে কার্বনিল যৌগ কি? প্রান্ত বলো, কার্বনিল যৌগ কি? কার্বনিল যৌগ কি? অভিজ্ঞান বলো, কার্বনিল যৌগ কি? সুভাষী বলো, কার্বনিল যৌগ কি? কইতে পারবা কি? CH2, এটা কি? CO, এটা কি? দুইটাকে বলা হয়, দুইটাকে একত্রিত ভাবে কি বলা হয়? কার্বনিল যৌগ বলা হয়। এটা তো সোজা ছিল তাই না? তো তার মানে ওজনের সাথে অ্যালকিন বিক্রিয়ায় অ্যালডিহাইড উৎপন্ন হতে পারে, অথবা কিটোন উৎপন্ন হতে পারে, অথবা উভয় যৌগ উৎপন্ন হতে পারে। অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হয়, তাহলে এই বিক্রিয়াকে বলা হচ্ছে ওজোনীকরণ বিক্রিয়া। তো আমি একটি বিক্রিয়া লিখতেছি, তোমরা এখন লিখবে না, আগে দেখো টেকনিকটা কিভাবে বিক্রিয়াটি সম্পন্ন করতে হয়। আমি যে কোনো একটি বিক্রিয়া দিলাম, নাম্বার 1, এখানে ক দিলাম, ক একটি বিক্রিয়া। প্রথমে হচ্ছে আমি CH2 দিলাম, তারপর CH2, এটি কি অ্যালকিন। এখন লিখবে না, দেখো ভালো মতো আগে CH2 এর সাথে কি করলাম? ওজোন যুক্ত করলাম। কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে।
সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে দেখবা অ্যালকিনের মধ্যে যে দুটি কার্বনের মধ্যে ডাবল বন্ড রয়েছে, অ্যালকিন যৌগের মধ্যে যে দুটি কার্বনের মধ্যে ডাবল বন্ড বিদ্যমান, আমরা সেই ডাবল বন্ড বরাবর কি উক্ত জৈব যৌগটিকে বা অ্যালকিনকে দুই ভাগে বিভক্ত করে নিব। তাহলে এই ডাবল বন্ড বরাবর আমরা যদি এ বরাবর দুই ভাগ করে নিই, তাহলে এখানে কি হবে CH2, এদিকে কি CH2 হয়ে যায়। কয়বার? দুইবার। আর এখানে অক্সিজেন কয়টি পরমাণু বলো? অক্সিজেনের 3টি। সো এখানে একটা দিলাম অক্সিজেন, এইখানে একটা দিলাম অক্সিজেন, এইখানে একটা অক্সিজেন, একটা সুন্দর ঘর উৎপন্ন হয়েছে, ঘুরে ঘর। তারপর ঠিক এরপরে আমরা কি করবো, এখানে জিঙ্কের সাহায্যে তাকে আমরা আদ্র বিশ্লেষণ করব। সো পরবর্তীতে কি হয়, একটা ও এর লগে যুক্ত হবে, আরেকটা ও এর লগে যুক্ত হবে অক্সিজেন, আর অবশিষ্ট থাকবে কে? আরেকটি অক্সিজেন থাকবে। এই অক্সিজেনটি জিঙ্কের সাথে যুক্ত হয়ে কি হবে? জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড। তারপর প্লাস, এরপর দেখো CH2O, এটাকে সাজিয়ে লিখো HCHO, অ্যালডিহাইড না? এখানে হাইড্রোজেন কয়টি? দুটি। কার্বন কয়টি? একটি। অক্সিজেন কয়টি? একটি। তাহলে CHO, তারপর কি হাইড্রোজেন। তারপর সিমিলারলি এখানে কি হবে? CHO, এই যে HCHO, হাতছো হয়ে যায় দুটি অ্যালডিহাইড। এটা অ্যালডিহাইড না? এটাও কি অ্যালডিহাইড। এর নাম কি বলো? এখানে কার্বন কয়টি? সব বলে গেছে। এখানে কার্বন কয়টি? একটি। একটি হলে কি হয়? মিথানেল হয়। এটা কি হবে? মিথানেল। তাহলে 2 মোল মিথানেল উৎপন্ন হয়। ওয়ান লিখো, 2 মোল মিথানেল। হ্যাঁ, এই অক্সিজেন তার জিঙ্কের সাথে যুক্ত হবে, জিঙ্ক অক্সাইড, আর এই অক্সিজেন তার লগে যুক্ত হবে, এই অক্সিজেনের লগে যুক্ত হবে। তাহলে উৎপন্ন বিক্রিয়ার মধ্যে যে দুটি যৌগ উৎপন্ন হলো, দুটি যৌগ হচ্ছে কি অ্যালডিহাইড না? দুটি হচ্ছে কি অ্যালডিহাইড। তো আমি বলছিলাম হচ্ছে উৎপাদ্য দুটি অ্যালডিহাইড, দুটি কিটোন, অথবা একটি অ্যালডিহাইড একটি কি কিটোন হয়, একটি অ্যালডিহাইড এবং ওভারঅল একটি কিটোন হয়। কোথায় কেন? তাহলে বল হবে কেন? এরপর আরেকটা এক্সাম্পল দিই আমরা, ঠিক আছে? দুটো রেখো বেটা, ঠিক আছে? গুড। নেক্সট ওয়ান, আমরা আরেকটি যোগ দিয়ে দিই, CH3 দিলাম, তারপর CH দিলাম, তারপর ডাবল বন্ড CH2 দিলাম। এখানে কাজ করি আমি, 1 2 3, এখানে একটা CH3 দিলাম, বা CH3টা নিচে লাগাই দিই। এটা কি অ্যালকিন না? অ্যালকিন তো নাকি? কার্বন কার্বন মধ্যে কয়টি বন্ধন? দুটি বন্ড। তাহলে কি এটি অ্যালকিন। বাট এখানে একটি আর মূলক আছে, যেখানে একটি মূলক, শাখা মূলক বলা হয়, একটি শাখা মূলক। এখানে কোনো শাখা মূলক রয়েছে? এখানে কোনো শাখা মূলক নেই, এখানে কিন্তু শাখা মূলক রয়েছে। সো এর সাথে যদি আমরা একটি ওজন যুক্ত করি 1 মোল, আর সূর্য আলো, কি হয় দেখো, আমি বলছিলাম যে দুটি কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে, ওই বরাবর আমরা 2 ভাগ করে দিব। তাহলে 2 ভাগ করে নিলাম, বাম পাশে আছে কি CH3 C, তারপর CH3, এরপর ডান দিকে কি CH2। ওজনের মধ্যে অক্সিজেন কয়টি? 3টি। তাহলে এখানে একটি অক্সিজেন, এখানে একটি অক্সিজেন, এখানে একটি অক্সিজেন, হয়ে গেল একটি কুড়ে ঘর। তারপর এর মধ্যে কি দিব বলো? জিঙ্ক দিব, জিঙ্ক, পানির উপস্থিতিতে আবার জিঙ্ক যুক্ত করব। এই অক্সিজেন এর লগে যুক্ত হবে, এই অক্সিজেন এর লগে যুক্ত হবে, আর এই অক্সিজেনটা জিঙ্কের সাথে যুক্ত হবে। তাহলে কি হবে? জিঙ্ক অক্সাইড।
তারপর হচ্ছে প্লাস, এরপর দেখো CH3, CH3, তারপর এই কার্বনের সাথে কি যুক্ত আছে বলো? CO, CO, তারপর কি CH3, এটা কি কিটোন না? CH3, CO, CH3, তারপর এর সাথে কি হয় বলো? প্লাস HCH, একটা কিটোন আর একটা কি অ্যালডিহাইড বললাম। তাহলে বোঝা যাচ্ছে অ্যালকিনের সাথে যদি একটি শাখামূলক যুক্ত থাকে তখন কি হয়? একটি কিটোন, একটি অ্যালডিহাইড। যদি কোন কার্বনের সাথে শাখামূলক যুক্ত না থাকে তখন কি দুটি কিটোন, দুটি অ্যালডিহাইড। বুঝছো? এই যে দেখো, যে দুটি কার্বনের মধ্যে ডাবল বন্ড বিদ্যমান ওটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব, এদিকে একবার, এদিকে একবার। তারপর এখানে অক্সিজেন কয়টি? তিনটি। এখানে একটি অক্সিজেন, এখানে একটি, এখানে একটি। তাহলে প্রথম অক্সিজেনটি এর লগে যুক্ত হবে, এই দ্বিতীয় অক্সিজেনটি এর লগে যুক্ত হবে। অবশিষ্ট যে অক্সিজেন সেটি কি জিঙ্কের সাথে যুক্ত হবে, জিঙ্ক অক্সাইড। এটাকে সাজিয়ে লিখো, CH3, CH3 লিখলাম, CO, CO, তারপর হচ্ছে কি CH3, CH3। তাহলে কি হয়ে গেল? কিটোন। এর নাম কি? প্রোপানন। কার্বন কয়টি? তিনটি না? আর এর নাম কি? মিথানল, মিথানল, HCH। তাহলে একটি অ্যালডিহাইড এবং একটি কিটোন উৎপন্ন করার জন্য আমাদের একটি শাখামূলক বিশিষ্ট কি লাগবে? অ্যালকিন লাগবে। এখন আমরা দুটি যদি কিটোন উৎপন্ন করতে চাই তখন কি হবে দেখো, গ নাম্বার। আরেকটা খেয়াল করে দেখো, প্রথম যে বিক্রিয়ায় দুটি কার্বনের মধ্যে কোনো শাখামূলক ছিল কিনা? এখানে কোনো শাখামূলক ছিল? কোনো শাখামূলক ছিল না। যখন কোনো শাখামূলক নেই তখন দুটি ক্ষেত্রে কি হয়? অ্যালডিহাইড হয়। এরপর যখন একটি কার্বনের সাথে একটি শাখামূলক যুক্ত থাকে তখন হচ্ছে কি? একটি কিটোন হয়, আর অপরটি কি? অ্যালডিহাইড। এখন আমরা দুটি যদি কিটোন উৎপন্ন করতে চাই তখন শাখামূলক কয়টি লাগবে বলো? দুটি। দুই কার্বনের সাথে দুটি কি লাগবে? শাখামূলক লাগবে। তাহলে লিখো CH3, তারপর C ডাবল বন্ড C, তারপর এখানে নিলাম হচ্ছে CH3। সো এখানে দিলাম একটা CH3 শাখামূলক, এখানে একটা দিলাম শাখামূলক CH3। এর লগে কি যুক্ত করব? ওজন যুক্ত করব। তারপর হচ্ছে সূর্যালোক, তাহলে এটাকে ভাগ করে দিব আমরা দুই ভাগ। আমি একটু নিচে লিখে দিই, এই দেখা যায় নিচে প্রান্ত। হ্যাঁ, CH3 ভদ্র ছেলে C, এটা হচ্ছে কি CH3। তোমাদের কি আছে কলেজ খুলে দেনা? হ্যাঁ, কিসের ফার্স্ট ইয়ারের? তোমরা কি আবার কি ভাব নিতে যাবা না? এখানে আমরা তোমাদের বড় দেখা। তো দুই ভাগ করে দিলাম, এদিকে এক ভাগ, ওদিকে এক ভাগ। এখানে একটি তো এর লগে হচ্ছে জিঙ্ক যুক্ত করবো, দেখো জিঙ্ক পানি দিয়ে দিব। এরপর এদিকে এক ভাগ, এদিকে এক ভাগ। তাহলে কি হবে? CH3, CO, CH3, তারপর আবার CH3, CO, তারপর CH3 প্লাস কত? জিঙ্ক অক্সাইড। এটা হয়ে গেল দুটাই কিটোন। তাহলে দেখতে হবে, দেখো যদি আমরা উভয় যৌগ অ্যালডিহাইড উৎপন্ন করতে চাই সেক্ষেত্রে দুই কার্বনের সাথে, অর্থাৎ যে দুই কার্বনের সাথে হচ্ছে কি ডাবল বন্ড বিদ্যমান, উক্ত দুটি কার্বনের সাথে কোনো শাখামূলক যুক্ত থাকতে পারবে না। আবার যদি একটি অ্যালডিহাইড এবং একটি কিটোন তৈরি করতে চাই তার মধ্যে একটি কার্বনের সাথে কি শাখামূলক, অপর কার্বনের সাথে শাখামূলক থাকবে না। আর যদি আমরা উভয়টি কিটোন তৈরি করতে চাই তখন দুই কার্বনের সাথে দুটি শাখামূলক লাগবে। এই ছিল আমাদের ওজনীকরণ বিক্রিয়া। এখন পরীক্ষায় মাঝে মধ্যে আসতে দেখা যায় ওজনীকরণ বিক্রিয়ায় উৎপাদ দেওয়া থাকবে, দুটি উৎপাদ থেকে এখানে বিক্রিয়ক বের করতে হয়।
মানে কোন বিক্রিয়ক থেকে উৎপন্ন যে উৎপাদ সমূহ এগুলো উৎপন্ন হয়েছে, এগুলো প্রশ্ন করা হয়। বুঝছো কি বললাম? ওজনীকরণ বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়ক মানে কি উৎপাদ সমূহ দেওয়া থাকবে, এই উৎপাদ থেকে কি বের করতে হবে? বিক্রিয়ক বের করতে হবে। এরপর লিখো, হেডিং দাও, ওজনীকরণ বিক্রিয়ায় উৎপাদ থেকে বিক্রিয়ক নির্ণয়। ওজনীকরণ বিক্রিয়ায় উৎপাদ থেকে বিক্রিয়ক নির্ণয়। ওজনীকরণ বিক্রিয়ায় উৎপাদ হতে বিক্রিয়ক নির্ণয়। এটা এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট। ওজনীকরণ বিক্রিয়ায় উৎপাদ হতে বিক্রিয়ক নির্ণয়। তো আমি প্রথমে আমরা কিন্তু ওজনীকরণ বিক্রিয়ায় 3 ধরনের দেখছিলাম। দুটি অ্যালডিহাইড উৎপন্ন হয়, একটি অ্যালডিহাইড একটি কিটোন তৈরি হয়, তারপর দুটি কিটোন তৈরি হয়। তাহলে আমি প্রথমে একটা एग्जांपल দিয়ে দিই। নাম্বার 1 ধরে নিলাম বিক্রিয়ক দুটি হচ্ছে কি CH3CHO। এখানে একটি বিক্রিয়ক উৎপাদ, আরেকটি উৎপাদ হচ্ছে CH3 তারপর CHO। দুটি উৎপাদ, একটি অ্যালডিহাইড একটি কিটোন, তাই নাকি দুটি অ্যালডিহাইড CHO। তো একটা টেকনিকটাকে একটু দেখো, আমরা এই উৎপাদ থেকে বিক্রিয়ক কিভাবে বের করতে পারি। হ্যাঁ কি এটা কমা যোগ না, দুটি যোগ দিই না। তাহলে এখান থেকে আমাদের মেইনলি বিক্রিয়কটি বের করতে হবে। উৎপাদ ডান দিকে যেগুলো উৎপন্ন হয়েছে দুটি উৎপাদ, তাহলে এই দুটি উৎপাদ থেকে বিক্রিয়ক বের করতে হবে। দেখো একটু, তাহলে প্রথমত আমাদের যে কাজটা সেটি হচ্ছে দুটি উৎপাদের মধ্যে যে কার্যকরী মূলক সমূহ, কার্যকরী মূলকের কি গাঠনিক সংখ্যা আকারে, যে কার্যকরী মূলক সমূহকে গাঠনিক সংখ্যা আকারে লিখতে হবে। তাহলে দেখো আমি কিভাবে লিখতেছি, CH3 তারপরে এখানে কার্বন। এই কার্বনের সাথে কি কি যুক্ত আছে বলো? অক্সিজেন আর হচ্ছে কি হাইড্রোজেন। অক্সিজেন এই যে দিলাম, অক্সিজেন দুই, আর উপরে কি একটা হাইড্রোজেন থাকবে। বাস, এটা হচ্ছে প্রথম যৌগের আর কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। তো সিমিলারলি এরপর এই যৌগের যে কার্যকরী মূলক CHO তাকে হচ্ছে গাঠনিক সংকেত আকারে লিখে দাও। প্লাস দিলাম, এই যে অক্সিজেন দিলাম, সাজিয়ে লিখতে পারি কি, তারপর কার্বন দিলাম। এই কার্বনের সাথে কি আছে আবার হাইড্রোজেন, আবার কি আছে এখানে CH3, উল্টা করে দিলাম। বুঝছো? তারপর এই অক্সিজেন দুজনকে দিয়ে দিব আমরা। আমরা একত্রিত হয়ে গেছে গা। তারপর এখানে কি উৎপন্ন হয় বলতো, এটাকে আর লেখার দরকার নাই। CH3 তারপর কি বলো CH, এই যে CH3 CH না, তারপর কি বন্ধন ডাবল বন্ড, তারপর কি হবে CH তারপর CH3। এই হচ্ছে আমাদের বিক্রিয়কটি। এই অ্যালকিন থেকে এই দুটি যৌগ উৎপন্ন হয়েছিল। আর অক্সিজেনটা এটা হচ্ছে কি ও পাকা মেলে উড়ে যাবে, গ্যাস না, ওরা বিয়ে করছে না, ওরা ঘুরতে যাবে ওরা। এই তো গেল আমাদের অক্সিজেন। হ্যাঁ, এরপর দেখো নাম্বার 2, এটা বুঝলে বুঝবা। নাম্বার 2 আরেকটি যৌগ দিলাম, ধরলাম CH3CHO, এটা কি অ্যালডিহাইড। আরেকটি যৌগ হচ্ছে কি CH3CO CH3। দেখো ভালো মতো দেখা, এটা বুঝলে এটাও বুঝবা। প্রথমত আমাদের কাজ হচ্ছে কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লেখা। আমি লিখলাম, দেখো এই যে C অক্সিজেন, এই কার্বনের সাথে কি যুক্ত আছে আবার
হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আবার কি যুক্ত আছে CH3। আর বুঝছো? এরপর নেক্সট ওয়ান, এই যৌগের কার্যকরী মূলক কোনটা? CO, CO না, আর এটা আমাদের কার্যকরী মূলক। তারপর এই অক্সিজেনকে সামনে নিয়ে আসো, অক্সিজেন কার সাথে যুক্ত? কার্বনের সাথে যুক্ত। এই কার্বনের সাথে কি যুক্ত আছে? আবার CH3, এদিকে দিলাম CH3, আর কি যুক্ত আছে? CH3, এই তো সাজিয়ে লিখলাম। তারপর এই অক্সিজেন আর অক্সিজেন একত্রিত করে দাও। তারপর কি হবে এখানে? CH3, তারপর CH, তারপর ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড কার সাথে যুক্ত? এই কার্বনের সাথে যুক্ত। তারপর কার্বন, এখানে CH3, এখানে একটা CH3। এই যে দেখো, আগে কিটোন কয়টি ছিল? একটি। অ্যালডিহাইড কয়টি? একটি। বলছিলাম একটি কিটোন হলে কি একটি শাখামূলক হয়, একটি শাখামূলক। এবার বুঝছো? আচ্ছা, এরপর নাম্বার 3, যদি দুটাই কিটোন হয়, দিলাম CH3 CO CH3, আর কি দিলাম CH3 CO CH2 CH3, দুটা কিটোন দিলাম। এক্ষেত্রে আমরা বিক্রিয়া কিভাবে বের করবো দেখো। প্রথমত আমাদের কাজ হচ্ছে কার্যকরী মূলককে সামনে নিয়ে আসা, CO দিলাম। তারপর এই কার্বনের সাথে একটি CH3, আরেকটি CH3, আরেকটি CH3, তারপর প্লাস, তারপর এখান থেকে কার্যকরী মূলকটি বের করে নিয়ে আসা O, তারপর কার্বন, তারপর এই কার্বনের সাথে একটি CH3, তারপর আবার এই কার্বনের সাথে CH2, তারপর কি CH3, তারপর এই দুটি অক্সিজেনকে একত্রিত করে দাও। তাহলে কি হবে? CH3, তারপর C, নিচে হলো CH3, ডাবল বন্ড CH, সরি C হবে এখানে, CH2 CH3, আর এখানে কি ছিল? CH3। এবার দেখো, দুই কার্বনের সাথে কয়টি শাখামূলক? দুটি শাখামূলক, বিধায় এখানে দুটি কি ছিল? কিটোন ছিল। এটা হচ্ছে আমাদের ওজনীকরণ বিক্রিয়ায় একদম ফুল অফ ড্রিম যে ব্যাখ্যা, ফার্স্ট টু লাস্ট। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? প্রশ্ন আছে? এই অধ্যায়টা বেশি না, আরো 2 মাস লাগে। আর বেশি না, এই অধ্যায়টার সাথে আরো মাত্র 2 মাস লাগবে। হ্যাঁ, আর তোমাদের দেখবা কলেজে শেষ করে দিবে, 1 সপ্তাহ শেষ করে দিবে এই অধ্যায়টা। আমার চিন্তা করতে রকেট, রকেটের গতিতে শেষ করে দিবে। হ্যাঁ, হ্যাঁ, আর লেখা আছে তো দেখবা বুলাদের গতিতে, মেড ইন চায়না। গুড। এরপর অ্যালকিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া চেকটি স্টার দিয়ে রাখবা, সেটা হচ্ছে কি মার্কনিকভ বিক্রিয়া বলা। মার্কনিকভ বিক্রিয়া অথবা তার একটি নাম রয়েছে মার্কনিকভলিটি। মার্কনিকভলিটি দেখো, একটি
অসম্পৃক্ত অপ্রতিসম, একটি অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগের সাথে একটি অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগের সাথে একটি অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় একটি অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগের সাথে একটি অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় লিখো বিকারকের ধনাত্মক আয়নটি জৈব যৌগের দ্বিবন্ধনে আবদ্ধ যে কার্বনের সাথে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকে, তার সাথে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথে যুক্ত হয়। একটি অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগের সাথে একটি অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক আয়নটি জৈব যৌগে দ্বিবন্ধনে আবদ্ধ যে কার্বনের সাথে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথে যুক্ত হয়। এই নীতিকে বলা হচ্ছে মার্কনিকভ নীতি, এবং যে বিক্রিয়াটি সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে মার্কনিকভ বিক্রিয়া। এখন এখানে 2-3টি নতুন শব্দ উঠে আসছে। দেখো, অপ্রতিসম যৌগটা আমরা অসম্পৃক্ত বুঝি নাকি? অপ্রতিসম বোঝো, অসম্পৃক্ত বোঝো নাকি? তাও বোঝো না। অসম্পৃক্ত মানে হচ্ছে কি, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, এটা হচ্ছে অসম্পৃক্ত। আর অপ্রতিসম মানে হচ্ছে দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বন পরমাণুর সাথে যদি ভিন্ন ভিন্ন সংখ্যক হাইড্রোজেন থাকে, যেমন বললাম CH2 ডাবল বন্ড CH2, এই কার্বনের মধ্যে কি ডাবল বন্ড। এবার দেখো, এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টি? দুটি। এখানে কয়টি? দুটি। তাহলে দ্বিবন্ধনে আবদ্ধ যে দুটি কার্বন পরমাণু, উক্ত দুটি কার্বন পরমাণুর সাথে যদি যে হাইড্রোজেন সমযুক্ত থাকে তাদের সংখ্যা যদি সমান হয় তাকে বলা হয় প্রতিসম। আর যদি সমান না হয় তখন কি হবে? অপ্রতিসম। যেমন আমি যদি দিই CH3 CH ডাবল বন্ড CH2, এই কার্বনের মধ্যে কি ডাবল বন্ড, বাট প্রথম যে কার্বনটি এর সাথে হাইড্রোজেন কয়টি? একটি। এখানে কয়টি? দুটি। তাহলে এটাকে বলা হবে অপ্রতিসম। বুঝছো? তাহলে বললাম কি, দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বন পরমাণুর সাথে যদি একই সংখ্যক হাইড্রোজেন থাকে তাকে বলা হচ্ছে প্রতিসম যৌগ, আর যদি ভিন্ন ভিন্ন সংখ্যক থাকে তাকে বলা হচ্ছে কি? অপ্রতিসম। তাহলে এটা বুঝে গেলাম অপ্রতিসম। আর অসম্পৃক্ত মানে কি? ডাবল বন্ধন থাকবে। জৈব যৌগের সাথে একটি অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগের সাথে একটি অপ্রতিসম বিকারক মানে হচ্ছে একটি কি? মূলত বিক্রিয়ক। বিকারক মানে হচ্ছে অপ্রতিসম বিকারক মানে হচ্ছে যে বিকারককে বা যে যৌগকে, জৈব যৌগকে বা যে যৌগকে ভেঙে ফেললে প্লাস আয়ন এবং মাইনাস আয়ন বিশিষ্ট দুটি কি মানে নতুন যৌগ উৎপন্ন হয়। যেমন ধরলাম HCl, তাকে যদি ভেঙে ফেলা কি পাওয়া যায়? H প্লাস আর হচ্ছে কি Cl মাইনাস। এটাকে বলা হবে অপ্রতিসম বিকারক। যে বিকারককে বিশ্লেষণ করলে প্লাস আয়ন এবং হচ্ছে কি মাইনাস আয়ন পাওয়া যায় তাকে বলা হয় অপ্রতিসম বিকারক। একটি অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগের সাথে একটি অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক অংশটি
বা ধনাত্মক আয়নটি জৈব যৌগে ডি বন্ধনে আবদ্ধ যে কার্বনের সাথে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথে যুক্ত হয়। এখন আমরা যদি বিক্রিয়াটি রক্ষণাবেক্ষণ না দিই তখন আর কি বুঝতে একটু অসুবিধা হবে। আমরা আগে বিক্রিয়াতে লিখি, লিখা বিক্রিয়া। বিক্রিয়া দিলাম, সো CH3 তারপর CH ডাবল বন্ড CH2। অভিজ্ঞান হলো যে জৈব যৌগটি লিখলাম এটা কি অ্যালকিন না? অ্যালকিন, অ্যালকিন নাকি অ্যালকেন নাকি অ্যালকাইন বলা হয়? এটা কোনো কি করতেছি বলো তো, কি যোগ করতেছি? অ্যালকাইন নাকি অ্যালকিন তো করতেছি। কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে এটা অ্যালকিন হয়, তাহলে অ্যালকিন বলতে হবে। এটা কি মানে কি এটা প্রতিসম নাকি অপ্রতিসম? এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? এই যে এটা এই জগতি অপ্রতিসম কেন? হ্যাঁ, হাইড্রোজেন সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। এর সাথে একটি, এর সাথে দুটি দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বন পরমাণুর সাথে হাইড্রোজেন সংখ্যা কি ভিন্ন ভিন্ন। তাহলে একটি হচ্ছে কি অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগ দিলাম আমি। এরপর অপ্রতিসম বিকারক একটা দিয়ে দিলাম হাইড্রোজেন ব্রোমাইড। অপ্রতিসম বিকারক কেন এটা? যেহেতু তাকে বাংলাতে কি পাওয়া যায়? H প্লাস আর কি Br মাইনাস পাওয়া যায়। সো এদের সংযোজন বিক্রিয়া হচ্ছে কি উৎপন্ন হয় এই ধনাত্মক অংশটি, আর কি প্লাস আর হচ্ছে কি মাইনাস, তাই না? প্লাস মাইনাস। তাহলে এই যে একটি অসম্পৃক্ত অপ্রতিসম জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশটি জৈব যৌগে যে দ্বিবন্ধনে আবদ্ধ যে দুটি কার্বন পরমাণুর সাথে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথে যুক্ত হয়। তাহলে এখানে হাইড্রোজেন কার সাথে বেশি আছে বলো? এই যে এখানে না, দ্বিতীয় কার্বনের সাথে। তাহলে এই হাইড্রোজেনটি এর সাথে যুক্ত হবে আর Br3 এর সাথে যুক্ত হবে। তাহলে কি হবে বলো? CH3 CH বন্ডটা ভেঙে যাবে, তারপর CH3 হবে, এখানে কি হবে? Br হবে। এটা হবে Br। এই হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে জাস্ট মনে রাখবা তেলের মাথায় তেল দেয়া আর কি, বুঝছো? এখানে বেশি সংখ্যক এমন হচ্ছে কি এখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে আর একটি হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। এমন তেলের মাথায় তেল দেয়া, তেলের মাথায় তেল দেয়া, বুঝছো? তেলের মাথায় তেল লিখে দেবো দিবা, তেলের মাথায় তেল দেয়া এটা লিখে দিও পরীক্ষায়। হ্যাঁ, তেলের মাথায় তেল দেওয়া। তাহলে যেখানে হাইড্রোজেন বেশি থাকবে তার সাথে কি আবার হাইড্রোজেন যুক্ত হবে। সো এরপর আরেকটি বিক্রিয়া দেখো দেখো দেখি, যদি আমি CH3 CH ডাবল বন্ড CH তারপর CH2 দিয়ে দিই, এর সাথে HBr যুক্ত করো, কটা হবে বলো? এটা কটা হবে বলো তো? কোথায়? এদিকে উৎপাদ কি হবে দেখাও না। হ্যাঁ, হ্যাঁ, এটা বিক্রিয়া করতেছে। তাহলে কি অপরিসম? আর অপরিসম। তাহলে এই বিক্রিয়ার কি মার্ক বিক্রিয়া দিবে? এখানে মার্ক বিক্রিয়া হবে না, করতেছে বাপে।